আমরা এই যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পৌঁছতে পারি নাই, বাট অনেকখানি পারছি। দীর্ঘ 15 বছর, কেন 54 বছর এই শহীদ জিয়ার সময়টুকু ছাড়া বাকি সময়টার মধ্যে কম বেশি ভারত আমাদের শোষণ করছে। সকল শোষণের, এই 54 বছরের শোষণের ক্ষোভের বহিঃপ্রকাশ হলো গিয়া 5ই আগস্ট। একটা সনদ বানানো হয়েছিল, বানাইলে আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো হতো। অর্থাৎ রাজনীতির যে একটা অন্ধকার অধ্যায়, আমরা তার মোচন চাই। এই বারে বারে রক্ত দিয়ে এটা সমাধান করা যায় না। আমি মনে করি বিএনপি এটাকে মানে নাই, বা বলছে নির্বাচনের জন্য একমত ছিলাম, পরে বাতিল। এই কথাগুলি বিএনপির না, এটা হলো সালাউদ্দিনের কথা। আপনি দেখেন, আজকে আমরা কত বছর পর আমাদের একটা সাহস দাঁড়াইছে। আমাদের বিএনপির যে প্রধানমন্ত্রী, তার সম্বন্ধে একটা নেতিবাচক ধারণা ছিল যে ভারতের সাথে মুচলেখা দিয়ে আইছে। কত কথাই তো লোকজনে বলছে, ক্ষেত্র বিশেষে আমরা সবাই বিশ্বাস করতাম। কিন্তু দেখেন, চীনের ভিজিটের মাধ্যমে আমার মনে হয় সব কলঙ্ক মুছে গেছে। বাট বিএনপির অনেক নেতাই চান নাই উনি চীনে যান, আপাতত আগে ভারত যান। আমরা যে পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু এই বিপ্লবের বহিঃপ্রকাশ। সমগ্র জনতাই এটাই চাচ্ছিল। আস্তে আস্তে আমার বিশ্বাস, অনিয়ম অনৈতিকভাবে আপনি কেন নির্বাচনটাকে প্রভাবিত করবেন, জনগণের সাথে নিয়ে করবেন। তারা যে সেই লেভেলে চলে গেছে, জনগণের কাছে চলে গেছে। আমার ভালো লাগছে, গতকালই তো মনে হয় ছাত্রদের সংসদে নিয়ে গেলেন, কথা বললেন, এটাই দরকার। আস্তে আস্তে ওনারা আমার বিশ্বাস এই সনদটা মেনে নেবেন। হ্যাঁ, যাদের সমস্যা আছে, যারা মুচে লেখা দিছে, তাদের হয়তো সমস্যা থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। বাট এখন হয়তো পাচ্ছি না, মনে হয় বছরখানেক পরে বা 2 বছর পরে মেনে নেবেন। বাট সহজভাবে মানতে চাইবেন না, ভারত ভয় দেখাবে, অনেক কিছু করবে। চীন যেহেতু সাথে আছে, আমার মনে ভয় পাওয়ার কিছু নাই। জনগণের সাথে থাকবে আপনার। তো এই প্রত্যাশাটা ফিরে আসবে, আমার আসবে ইনশাল্লাহ। দেখেন, আমি তো সাধারণ দৃষ্টিভঙ্গিতে বলি, ওনাদের উচিত ছিল মেনে নেওয়া। ওনাদেরও একটা ভয় যদি থাকে, আমি 5 বছর ঠিকমতো কঠিনভাবে শাসন করলাম, পরের 5 বছর পরে এসে যদি আবার আমার উপর দোষারোপ করে। দেখেন, ডক্টর ইউনূস অনেক ভালো কাজ করছেন, তাও তো জনগণ গালাগালি করে। এই গালাগালির জন্যই আসলে সত্যিকার অর্থে ভালো মানুষ রাজনীতিতে আসে না। কারণ ছাড়া ট্যাগ দেয়, না জেনে ট্যাগ দেয়। এই যে এটা একটা জঘন্যতম অপরাধ আমাদের ধর্মের ভাষায়। এটা উচিত না। কাজ করতে দেন, দেখেন সমস্যাটা কোথায়। এত সহজ না সব কিছু। আমি মনে করি তারেক জিয়া যা করছেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমি চাই, বুঝি দেশটা আমাদের। আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন উন্নয়ন, উনি জাতীয়তাবাদের দৃষ্টিকোণ থেকে দেখতেছেন, আমি অন্যভাবে দেখব। সবার দর্শনটা হবে দেশ আগে। আমরা একবারের হইতে পারি 4 জন 4 দলের, রাগারাগির কিছু নাই তো। পাকিস্তান আমরা তাই ছিল। আমরা এদের ওই লুটপাট করার জন্য রাগারাগি, মনে কষাকষি। আমার বিশ্বাস আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো। আচ্ছা, না মেনে নাই বলতেছেন তো, আমি তো ক্ষুব্ধ। আমি ঘুমাইছি না, ঘুমের ওইটা জিনিসটা পরিবর্তন করছে না। আমাদের তাজুল ভাই ছিল, তাজুল ভাই সরাই দেওয়া হয়েছে না। এটা দীর্ঘ অনেক 1800 মামলা সরাই দিয়েছেন। আমি তো ক্ষুব্ধ, তারপর আশাবাদী। যেমন মনে করেন, এই যে আয়নাঘরের কথা বলতেছেন, আমরা এত কিছু বলতেছি, আসলে কি আয়নাঘরে বিচার হচ্ছে? না, করতে দেওয়া হয় না, করতে পারে না। বাট আমাদের দাবি রয়ে গেছে যে আমি গুম হয়েছি, আমি চাই কে আমাকে ধরছে, কে আমাকে টর্চার করছে, হু ইজ দ্যাট ম্যান। সেটা কিন্তু ফাইন্ডিংস হয় নাই। হয়েছে কি, আয়নাঘরের দায়িত্বে কে ছিল? অর্থাৎ আদমি স্যার, ব্রিগেডিয়ার আদমি স্যার যেদিন থেকে 5 তারিখ পর্যন্ত কারা দায়িত্বে ছিল, তাদের বিচার হচ্ছে। এমন তাদের মধ্যে অনেক হয়তো এলাকায় ওনার দায়িত্বে আছে, বাট ওনার রেসপন্সিবিলিটি কেন উনি দেখেন নাই? যেন আমার সাথে যে নির্যাতন করা হয়েছে, যে ব্যবহার করা হয়েছে, আমি তাকে দোষারোপ করবো। অ্যাটলিস্ট ভালো একটা গামছা দিতে, ভালো একটা লুঙ্গি দিতা, ভালো ব্যবহার করতা, করে নাই। তা আমি এটা অন্য পার্ট, এটা হচ্ছে। কিন্তু কে আমারে ধরাই দিল, কে ধরলো, এটা কিন্তু হয় নাই। সেম টু মারুফ-জামান, সেম টু আমাদের মুক্তিযোদ্ধা, সবারই এই ব্যক্তিগুলো, ইস্যুগুলিকে আমাদের আনতে হবে। আমরা চাইবো এটা করা হোক। একটা হলো অপরাধ, আপনি কমান্ড রেসপন্সিবিলিটি, যেটা এখন হচ্ছে। বাকি হলো এই অপরাধটা কে ঘটাইছে। সুতরাং এই গুমেরই অনেক চ্যাপ্টার, বাট ইনিশিয়াল শুরু করা হয়েছে। আমার বিশ্বাস সব
না, এখানে আসলে যেহেতু গুছাইয়া আন্দোলনটা হয় নাই, কোনো নেতৃত্বের আন্ডারে হয় না, যার জন্য ভুল ত্রুটি ছিল। আসিফ নজরুল ভাই চেষ্টা করছেন, তারপরও বিতর্ক থাকে, বাট আমার দৃষ্টিতে উনি করছেন, চেষ্টা করছেন, ট্রাই করছেন, পারে উঠতে পারেন নাই। ছাত্রদের কিছু লোকদের কিছুকে উপদেষ্টা করা হয়েছে, আমি এটা বিশ্বাসী না। এরা লেখাপড়া শিখবে, জানবে। উপদেষ্টা সহকারী হিসেবে 10 জন থাকতো, 15 জন থাকতো, সমস্যা হতো না। এটা নিয়ে বিতর্ক হয়েছে। এবং ছাত্রর এই অ্যাচিভমেন্টটা, বিপ্লবের অ্যাচিভমেন্টটা সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটি ক্ষেত্রে করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রাইভেট ইউনিভার্সিটি কোনো কৃতিত্ব দেওয়া হয়নি, এটা ভুল হয়েছে। তারপরে এখন পর্যন্ত আবু সাইদকে বিশিষ্ট ঘোষণা দেওয়া হয় নাই, এটা আমার কাছে মনে হয়েছে সরকারের ব্যর্থতা। সরকার আবু সাইদকে অ্যাড্রেস করবে এবং তার মৃত্যুবার্ষিকীর সামনে, তার আগে তাকে আবু সাইদকে বিশিষ্ট ঘোষণা দিতে হবে দেশের জন্য। এই যে বৈষম্যটা হয়েছে অর্থের জন্য, অর্থের যোগান নাই। তো অর্থের যখন যোগান নাই, কেন বেতন ভাড়া বাড়াচ্ছেন? এটা ঠিক না। আপনি যারা এই যে জুলাই আহত হয়েছে চিকিৎসা, এই জন্য একটা বিরাট একটা বাদের রাখতে হবে, হোক সেটা সিএমএস করুক বা অন্য কোনো প্রতিষ্ঠান করুক, এটা বাদে রাখতে হবে। তাদের আবাসন দিতে হবে এবং দৈনিক খরচের জন্য দিতে হবে। যেভাবে মুক্তিযোদ্ধাদের দিয়েছেন, শহীদ মুক্তিযোদ্ধা, তাদের সেভাবে সিস্টেম করতে হবে। এবং এটা না করলে মানুষ খারাপ বলবে, আমরা হতাশ হব। কারণ আপনার বেতন বাড়াচ্ছেন সরকারি লোকদের, এতে বৈষম্য সৃষ্টি হবে। তো প্রাইভেট যারা কাজ করে, পাবলিক বা অন্য জায়গায় যারা কাজ করে, তাদের বেতন তো বাড়তেছে না, দ্রব্যমূল্য বেড়ে যাবে, তারা চলবে কেমনে? যেহেতু আর্থিক সংকট, শেখ হাসিনা সব সম্পদ নিয়ে গেছে, আমাদের মনে হয় একটু পরে বেতন বাড়ানো উচিত। পৌঁছাইতে পারবে না, তার কারণ কি? 54 বছরে এই যে কৃষকের জন্য আপনি কী করছেন, জেলের জন্য কি করছেন, এই যে লেয়ার মুরগি, তারপরে আপনার ব্রয়লার মুরগির এই চাষিদের তো কিছু করেন নাই 54 বছরে। আমাদের শাসক পরিবর্তন হয়েছে, একই লোকই ঘুরে আসতেছে। এখন দেখেন এই রিক্সাওয়ালার কী উন্নতি হবে? সে তো ক্ষতিগ্রস্ত হলো। ভ্যানালা কী উন্নতি হয়েছে? আমাদের মানসিকতার পরিবর্তন হয় নাই। এক শ্রেণী বড়লোক থাকবে, আর শ্রেণীতে শাসন, তাকে সেবা দিয়ে যাবে। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। সবাইকে নিয়ে দেশটা আগাইতে গেলে সবার জন্য শিক্ষা, সবার জন্য আবাসন। কেন ঢাকা শহরে তো লোক থাকবে? ঢাকা শহরের মতো বিভাগীয় শহরগুলি হবে, জেলা শহরগুলি হবে। ডিসেন্ট্রালাইজ না করলে বড় হতে পারবেন না। এবং সবাইকে নিয়ে উঠতে হবে। আপনি মনে করেন ভাই, আপনি অনেক টাকা পয়সা, এই বস্তিবাসী যদি টেক কেয়ার না করেন, সন্ধ্যার পরে বেড়ে দিতে পারবেন না। ও তো বাস্তবে পেটের, আপনার হাতে কয় টাকা আছে সে জানে না, বাট সে চাকু মেরে দিবে টাকাটা নিয়ে যাবে সে বাঁচার জন্য। তাকে যদি নিরাপত্তা নিশ্চিত না করেন, তার ফুড যদি নিশ্চিত না করেন, তার চিকিৎসা যদি নিশ্চিত না করেন, আপনি নিরাপদ না, শাসক নিরাপদ না। আর দেখেন অবস্থাটা কী দাঁড়াইছে। শাসক নিরাপদ না বলতেছি আমি, শাসক নিরাপদ, আমরা নিরাপদ না। শাসক তো পুলিশ নিয়ে চলে, আমি তো পুলিশ ছাড়া চলি না, আপনিও চলেন না। ও তো চাকু মেরে দেবে। ও বলছি এই আর্থিক সংকট থেকে। তারপরে একটা বড় জিনিস আছে আমার মাদক, এইখানে কঠিন হইতে হবে, ধর্ষণের মতো কঠিন হতে হবে, ধরে স্পট ফাঁসি। তার আগে চিন্তা করতে হবে কেন মাদকে মানুষ যায়, অর্থাৎ ব্যবসা, টাকা পয়সা আছে। এই জন্য আপনাকে ভাই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আপনি পারেন, যদি আমরা সেনাবাহিনী থেকে পারি, বিদেশে যায়, কোনো টাকা পয়সা তো লাগে না, ঘুষও লাগে না। আমরা 80% টাকা বাংলাদেশে আসতেছে, 20% ওই অথরিটি ছেড়ে পায়, খরচ করে। আমরা কেন এখানে এত তোষামো দিই? 5 লাখ 4 লাখ লাগবে বিদেশে যাইতে, সৌদি আরবে বিমানের ভাড়া লাগবে। মালয়েশিয়ার মন্ত্রী তো টাকা নেবে না, তো বিমানে ভাড়া দিয়ে মালয়েশিয়া যাবে, কোম্পানিতে ঢুকবে। এখন যদি কূটনীতিকের ওই স্ট্রাকচারে যদি এটা ম্যানেজ করতে না পারে, 10টা রাষ্ট্রদূত অফিস বানাবে, দূতাবাস বানাবে মালয়েশিয়ায়। বাট লোকের খরচ তো 50,000 টাকার মধ্যে হওয়ার কথা, প্লেন ভাড়াটা।